প্রতি বছরের মতো এবারেও মাঘী পূর্ণিমার পূর্ণ তিথিতে গণেশ জননী মেলা বসেছিল এবং গণেশ জননী মায়ের পুজোর সাথে সাথে শিবের বরযাত্রীর সূচনা হয়েছিল। বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়েছে 2রা ফাল্গুন 1431 এবং 15ই ফেব্রুয়ারি 2025। এই বর্ণাঢ্য শোভাযাত্রা আপনারা দেখতে পাচ্ছেন যে শিব ঠাকুর বিয়ে করার জন্য, পার্বতীকে বিয়ে করার জন্য একেবারে তৈরি হয়ে রওনা দিয়েছে। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় পুরাতন বাজার চাকদা তো বটেই, জেলার বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার মানুষ এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেয় এবং তারা এই বর্ণাঢ্য শোভাযাত্রায় যেতে পেরে নিজেদেরকে খুব গর্বিত মনে করেন। ঠিক শিবের বরযাত্রী বলতে আমরা বিষয়টাকে একটি আলোচনা করে বলি। মহাদেব শিব হিমালয় পর্বতের মেয়ে পার্বতীকে বিয়ে করতে চেয়েছিল এবং তার মনেও সেই ইচ্ছা হয়েছিল। সেই থেকে এই বিবাহের সূচনা এবং বিবাহের সেই আসন হিসাবে এই বরযাত্রী সূচনা শুরু হয়েছিল। সপ্তর্ষিরা তখন নিমেষের মধ্যে আকাশে উড়ে যায় সেই ঝকঝকে হিমালয় পর্বতে গিয়ে উপস্থিত হলেন। হিমালয় দূর থেকে তাদের দেখতে পেয়ে মেনকাকে বললেন, না জানি ওই 7টি সূর্য কি করতে আমাদের এখানে আসছে। বলতে বলতেই দেখলেন ও সূর্য নয়, 7টি মুনি। তখন তিনি তাড়াতাড়ি তাদের কাছে গিয়ে জোর হাতে নমস্কার করে বসতে সুন্দর আসন দিয়ে বলেন, মুনি ঠাকুরেরা কি করে তাদের এখানে পায়ের ধুলো দিয়েছেন? শিব তোমার কন্যা পার্বতীকে বিয়ে করতে চেয়েছেন, তাই আমরা এসেছি। এমন জামাই আর পাবে না রাজা, শিবের কাছে তোমার পার্বতীর বিয়ে দাও। এই শুনে হিমালয় আর আনন্দের সীমা রইল না। তিনি তখনই ছুটে গিয়ে পার্বতীকে সাজিয়ে গুছিয়ে মুনিদের কোলে বসিয়ে বললেন, এই নিন আমার পার্বতীকে, এমন সুন্দর লক্ষ্মী মেয়ে আর কখনো কারোর কাছে পাবে না। পার্বতীকে দেখে সেহে মুনিদের মন গলে গেল। তারা তার গায়ে হাত বুলিয়ে কত আশীর্বাদ করে বিয়ের সব কথাবার্তা বলে পরম আনন্দে হাসতে হাসতে চলে এলেন। স্থির হলো যে আর 3 দিন পরেই শিবের সঙ্গে পার্বতীর বিয়ে নিয়ে আসবে। মুনিরা সে কথায় আজ্ঞা বলে চলে যেতেন। বিয়ের আয়োজন করার জন্য তার ভূত প্রেত নিয়ে কৈলাস পর্বতে চলে এলেন। তারপর তিনি নারদকে ডেকে বললেন, নারদ, বিয়ে ঠিক করে ফেলা হয়েছে হিমালয়ের মেয়ে পার্বতীর সঙ্গে। এখন তুমি একটি কাজ করো তো, দেবতাদের সকলকে নিমন্ত্রণ করে এসো। মুনি ঋষিদেরও বলবে, যজ্ঞ গন্ধর্বেরও যেন বাদ না পড়ে, সকলকেই আসতে হবে। এই শিবের বরযাত্রী আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা চাকদা পুরাতন বাজার গণেশ জননী মেলা থেকে শুরু করে এই যাত্রা সারা চাকদা শহরকে পরিক্রমা করে আবার এই মেলার এখানে এসে পার্বতীর সাথে আনুষ্ঠানিক বিবাহের যেভাবে হয় প্রতি বছর সেইভাবেই হয়ে থাকবে। যেতে যেতে আমরা সেই বিষয়টাকেই আরেকবার বলি। নারদ মুনি যেমন তেমন চালাক লোক ছিলেন না, শিবের হুকুম মতো সব কাজ করে ফেলেন। ততক্ষণে কৈলাস পর্বতে খুবই ধুমধাম পড়ে গেছে। ভূতেরা ঢাক, ঢোল, সিঙ্গার, সানাই, কাসর, করতাল সব বাজিয়ে সৃষ্টি মাথায় করে তুলেছে। তাদের মুখে আজ আর হাসি ধরে না। ক্রমে দেবতারাও 1-2 করে এসে উপস্থিত হলেন। হাসে চড়ে ব্রহ্মা এলেন, গরুড়ে চড়ে বিষ্ণু এলেন, ইন্দ্র, যম, কুবের, বরুণ কেউ আসতে বাকি রইলেন না। গন্ধর্ব আর অপ্সরারা তো এর ঢের আগেই এসে গান বাজনা জুড়ে দিয়েছে। শিব সেই কখন থেকে সেজে গুজে প্রস্তুত হয়ে আছেন। বরের বেশে তাকে কি সুন্দরী বা দেখাচ্ছে। তারপর সকলে শিবকে নিয়ে রওনা হলেন। সেটাই হলো শিবের এই বরযাত্রী। দেবতারা নিজ নিজ দল নিয়ে বরের আগে যেতে লাগলেন। বাজনার বাচ্চারাও মাথা দুলিয়ে নাচতে নাচতে তাদের সঙ্গে এগিয়ে চলল। এদিকে হিমালয় চুপ করে বসে থাকেননি। পার্বতীকে নিয়ে সাজিয়ে তারাও প্রস্তুত হয়ে আছেন।
বাড়ি ঘর সাজিয়ে, তোরণ বানিয়ে, নিশান উড়িয়ে স্বপ্নপুরীর মতো সুন্দর করা হয়েছে। পর্বতেরা সকলের সেজে গুজে সপরিবারে এসে কাজকর্মে ব্যস্ত রয়েছে শিবকে এগিয়ে আনবার জন্য। স্বয়ং গন্ধমাদন পর্বত কখন বেরিয়ে গেছেন। বর এলে তাকে আদর করে আনতে হবে, সেজন্য নিজে হিমালয় ফটকে দাঁড়িয়ে। বাড়ির ভেতরেও অবশ্যই কেউ চুপ করেছিল না। মেয়েদের আজ বড়ই আনন্দ আর উৎসাহ। পার্বতীর মা মেনকা দেবী তো আনন্দে মাথা ঠিকই রাখতে পারছেন না। তার জন্য মেয়ে এত তপস্যা করলেন সেই শিবকে সকলের আগে দেখতে পাবে। সাধারণ দেবতারাই যখন দেখতে এত সুন্দর, শিব না জানি তবে কত সুন্দর। এমন সময় গন্ধর্বের রাজা বিষবসু এলেন। তিনি দেখতে খুবই সুন্দর। তাকে দেখে মেনকা বললেন, এই বুঝি শিব? নারদ তাতে হেসে বললেন, না না, ও তো আমাদের বাজনাদার, ও কেন শিব হবে? তা শুনে মেনকা তো থতমত খেয়ে চুপ করে গেলেন। ভাবলেন, বাসনাদার দেখতে এমন, শিব না জানি তাহলে কেমন হবে? তারপর এলেন যক্ষদের নিয়ে কুবের। তিনি গন্ধর্বদের রাজার চেয়ে দ্বিগুণ সুন্দর। মেনকা বললেন, তবে এই শিব? নারদ বললেন, না। শুনে মেনকা আরো আশ্চর্য হলেন। পার্বতী শিবকে বিবাহ করার ইচ্ছা রাখতেন, পাশাপাশি সমস্ত দেবী দেবতা শিব পার্বতীর বিবাহে ইচ্ছুক ছিলেন। পার্বতীর কাছ থেকে বিবাহের প্রস্তাব নিয়ে দেবতারা গন্ধর্ব শিবের কাছে পাঠান। প্রচলিত ধারণা অনুযায়ী এদিন শিব পার্বতীর বিবাহ হয়েছিল। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থদশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়। উপবাস থেকে শিবের পূজা করেন সকলে। প্রচলিত ধারণা অনুযায়ী এদিন শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল। এই উপলক্ষে মহাশিবরাত্রি পালিত হয়। এখানে পুরাণে বর্ণিত শিব পার্বতীর বিবাহের কাহিনী সম্পর্কে কিছু আমরা জানতে পেরেছিলাম। তারপর এলেন বরুণ। তিনি কুবের চেয়ে দ্বিগুণ সুন্দর। তারপর এলেন যম। তিনি বরুণের চেয়ে দ্বিগুণ সুন্দর। তারপর এলেন ইন্দ্র। তিনি যমের চেয়েও দ্বিগুণ সুন্দর। মেনকা এদের কয়েকজনকে দেখে ভারী খুশি হয়ে গেলেন। এ নিশ্চয়ই শিব। নারদ তাতে না করলেন। তিনি অপ্রস্তুত হয়ে মাথা চুলকাতে লাগলেন। এমন করে চন্দ্র, সূর্য, ব্রহ্মা, বিষ্ণু, বৃহস্পতি সকলকে দেখেই মেনকা বললেন, এই শিব। যখন শুনলেন এদের কেউই শিব নন, শিব এদের চেয়েও বড়, তখন তার এতই আশ্চর্য বোধ হলো, তিনি আর ভাবতেই পারলেন না শিব তবে কত সুন্দর। এমন সময় ভূত প্রেত ব্রহ্মাদৈত্য স্বপ্নে শিব এসে উপস্থিত। এত ভূত আর মেনকা কখনো একসঙ্গে দেখেনি। তাদের সেই বিরাট বিকট চেঁচামেচি দেখেই তার মাথা ঘুরে গেল। তাদের সঙ্গে আবার পাঁচমুখ একটাকে ষাঁড় চলে এসেছে। মাথায় জট, পরনে বাকছাল, গায়ে ছাই মাখা, গলায় মরার মাথা। সে কথার খবর নেবার খেয়ালই আর রইল না। তখন নারদ সেই দেবতাকে আঙুল দেখিয়ে বলেন, এই শিব। সেই যে কথা শুনে অমনি মেনকা ও লক্ষ্মী ছাড়া পোড়ারমুখী পার্বতী, করছিস কি বলে অজ্ঞান হয়ে পড়লেন। শিব সে কথা জানতে পেরে ছুটে এসে মেনকার মাথায় জল ঢেলে অনেক হাওয়া করতে তার জ্ঞান এলো। তখন তিনি শিবকে আর নারদকে বকুনি দিয়ে বললেন, নারদের অপরাধ ছিল এই যে তিনি বলেছিলেন শিব বড় ভালো, তার সঙ্গে পার্বতীর বিয়ে হবে। বকতে বকতে তার 7 মুনির কথা মনে পড়ল, যারা পার্বতীর বিয়ে ঠিক করতে এসেছিলেন। অমনি তিনি তাদের ওপর চটে গেলেন। আজ তাদের দাড়ি ছিঁড়তে হবে। আবার তখনই মাথায় চাপড় মেরে বললেন, আর তাদেরই বা দোষ কি? এই অভাগী মেয়েই তো যত নষ্টের গোড়া। এই বলে তিনি পার্বতীকে কত গালি দিলেন। শেষে তিনি বললেন, আমি কিছুতেই এই কদাকার বুড়োর কাছে মেয়ের বিয়ে দেব না। ওর না আছে টাকা, না আছে গুণ, না আছে লেখাপড়া, না আছে ঘোড়া কিনে চড়তে। তখন সকলে মিলে মেনকাকে কত বোঝালেন, কারো কথাই কিছু হলো না। পার্বতী নিজে এসে একবার তাকে মিনতি করে দুটো কথা বলেছিলেন। তাতে তিনি কর্মরিয়ে খেপে উঠে পার্বতীকে
এমনকি কিল আর কোনো এর গুঁতো মারতে লাগলেন। নারদ মুনি তাড়াতাড়ি এসে তাকে ছাড়িয়ে না দিলে সেদিন ভারী মুশকিল হতো আর কি। বিষ্ণু এসে অনেক উপদেশ দিতে মেনকার মন একটু শান্ত হলো। ঠিক সেই সময় নারদ শিবকে বুঝিয়ে সুঝিয়ে তার চেহারা অনেকটা শুধরিয়ে এমনকি মেনকার সামনে উপস্থিত করলেন। তখন মেনকা দেখলেন শিবের মাথায় জট আর গায়ে ছাই বলে তাকে একটু উস্কো ফুস্কো দেখাচ্ছে বটে, কিন্তু আসলে তিনি দেবতার চেয়ে সুন্দর। মেনকা যতই তার মুখের দিকে তাকান ততই তার মনে হয় আহা কি মিষ্টি, কি সরল। এমনই ভাবে মেনকা অনেকক্ষণ অবাক হয়ে শিবের মুখের দিকে চেয়ে বললেন, আহা আমার পার্বতীর কপাল ভালো, এমন স্বামী পেয়েছে। তা শুনে শিবের ভারী লজ্জা হওয়ায় তিনি জড়সড় ভাবে দেবতার কাছে চলে গেলেন। মেয়েদের মহলে ভয়ানক ছোটাছুটির ধুম লেগে গেছে। সবাই বলছে, আরে দেখো পার্বতীর কি সুন্দর বর হয়েছে। তারা এমন ছিল যেভাবে রান্না ফেলে, কেউ কলসি ফাঁকা করে, কেউ চুল বাঁধতে বাঁধতে, ঘোমটা টানতে টানতে, কেউ আছড়ে খেয়ে এসে উপস্থিত হলো। শিবকে তারা চন্দন দিয়ে, থই দিয়ে আরো কত রকম পুজো করলো। তাকে নিয়ে হাসি তামাতা কত হলো, তার অন্ত নেই। মেনকা অব্দি এসে তাতে যোগ না দিয়ে থাকতে পারলেন না। তিনি শিবের পেছনে গিয়ে তার গলায় কাপড় জড়িয়ে টানতে টানতে আরম্ভ করেছিলেন। দেবতারা দেখে ফেলায় হাসতে হাসতে ঘরে পালিয়ে গেলেন। তারপর শিবকে রেশমি কাপড় পরিয়ে তার গলায় সোনার ফুলের মালা, কপালে তিলক আর পার্বতীকে বিয়ের জায়গায় নিয়ে যাওয়া হলো। মুনিরা বেদ পড়তে পড়তে লাগলেন। ব্রহ্মা তাদের বিয়ের সকল কাজ করিয়ে নিলেন। তারপর তার কথায় এসে শিব আর পার্বতীর কপালে খই ছড়িয়ে দিতে লাগলো। আর গন্ধর্ব আর অপ্সরারা মিলে গান বাজনা যে খুবই করলো তার কথাই নাই। এমনকি শিব আর পার্বতীর বিয়ে হয়ে গেল। হিমালয় দেবতাদের সকলকে এমনই আদর অভ্যর্থনা করলেন যে তাদের লজ্জায় মাথা হেঁট করে যেতে লাগলো। তারা হিমালয়কে কত আশীর্বাদ করলেন। তার মেনকা লজ্জায় জড়সড় হয়ে তাদের কাছে এসে বললেন, ঠাকুর আমাদের কাছে আমি ভারী পাগলামি করেছি, আমার বড় অপরাধ হয়েছে, আমাকে মাফ করতে হবে। দেবতারা হেসে বললেন, আপনার কোনো চিন্তা নেই, আপনি যা করেছেন তাতে আমরা আমোদই পেয়েছি। আপনার দিন দিন সৌভাগ্য বাড়তে থাকুক। তখন আবার বাজনা বেজে উঠল। সকলে সেজে প্রস্তুত হলো। দেবতারা মনের সুখে বর কুলি নিয়ে কৈলাস যাত্রা করলেন। হিমালয় আর মেনকা সকলকে নিয়ে এদের গন্ধমাদন পর্বত অব্দি এগিয়ে দিয়ে ঘরে ফিরে এসে ভাবলেন, হায় সবচেয়ে অন্ধকার, কোথায় গেল আমাদের পার্বতী। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার কেদারনাথের কাছে অবস্থিত মন্দিরে বিয়ে হয়েছিল বিশ্বাস করা হয়। ত্রিযোগী নারায়ণ মন্দিরের বিশেষত্ব, এই মন্দিরটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত। এই মন্দিরটি হিমালয়ের পাদদেশে অবস্থিত। এই মন্দিরের মুখে ব্রহ্মাশিলা রয়েছে। এই মন্দিরের প্রাঙ্গণে 4টি পুকুর রয়েছে। সোনপ্রয়াগ থেকে সড়ক পথে এই মন্দিরের দূরত্ব 12 কিলোমিটার। শিব ও পার্বতীর বিবাহের বিষয়ে আরো কিছু তথ্য রয়েছে। বিশ্বাস করা হয় যে মাতা পার্বতীকে মহাদেব বিবাহ করার জন্য 7 জন্ম নিতে হয়েছিল। তপস্যায় খুশি হয়ে শিবাজি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থদশীতে মা পার্বতীকে বিয়ে করেন। মহাশিবরাত্রির দিনেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল মনে করা হয়। শিব ও পার্বতীর বিয়ের বিষয়ে আরও কিছু তথ্য জানা গেছিল। শিব পার্বতীর বিয়ের মূর্তিকে বৈবাহিক প্রাণীগ্রহণ কল্যাণ সুন্দর মূর্তি বলা হয়। বিভিন্ন গুহাশিল্পে, মন্দির গাত্রে কিংবা স্বতন্ত্র মূর্তিফলকে এই মূর্তি পাওয়া গেছে। পার্বতী পর্বতের রাজা, হিমালয়ের কন্যা বলে তাকে পার্বতী বলা হয়। পার্বতীর সবচেয়ে বেশি পরিচিত দুটি নাম হলো উমা ও অপূর্ণা। পার্বতী একসঙ্গে গৌরী অর্থাৎ
গৌরবর্ণা দেবী এবং কালী বা শ্যামা কৃষ্ণবর্ণা দেবী নামে পরিচিত হন। শিব ও পার্বতীর কন্যা হলেন অশোক সুন্দরী। ভগবান শিব 52টি বিবাহ করেছিলেন। তিনি 52তম বার মাতা পার্বতীকে বিবাহ করেছেন। এর আগে শিব 51টি বিবাহ করেছিলেন। তার জন্মের আগে মাতা পার্বতী আরও 51টি জন্ম নিয়েছিলেন, যাদের থেকে তিনি মাতা ললিতা, কাত্যায়নী, উমা, শঙ্করী, সতী ইত্যাদি রূপে জন্মগ্রহণ করেছিলেন। তার 51তম জন্ম মাতা সতী রূপে হয়েছিল। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থদশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়। উপবাস থেকে শিবের পুজো করেন সকলে। প্রচলিত ধারণা অনুযায়ী এদিন শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল। এই উপলক্ষে মহাশিবরাত্রি পালিত হয়। পার্বতী শিবকে বিবাহ করার ইচ্ছা রাখতেন, পাশাপাশি সমস্ত দেবী দেবতাও শিব পার্বতীর বিবাহে ইচ্ছুক ছিলেন। পার্বতীর কাছ থেকে বিবাহের প্রস্তাব নিয়ে দেবতারা কন্দর্প শিবের কাছে পাঠিয়েছিলেন। হিমালয় কন্যা পার্বতী স্পষ্ট জানিয়েছিলেন তিনি শিবকে ছাড়া কাউকেই বিয়ে করবেন না। পার্বতীর ভালোবাসা দেখে মহাদেব তাকে বিবাহ করতে প্রস্তুত ছিলেন। শিব যখন পার্বতীর সঙ্গে বিবাহ করতে যান, তখন তার সঙ্গে বিভিন্ন পেতনি ভূত সকলেরাই গিয়েছিলেন। আমরা দেখতে পাচ্ছি শিবের বরযাত্রী উপলক্ষে মাঘী পূর্ণিমার এই তিথি অনুযায়ী শিবের যে চতুর্থ দিন পুজো উপলক্ষে শেষে শিবের বিবাহ যাত্রী এবং এই বর্ণাঢ্য শোভাযাত্রায় চাকদা গণেশ জননী মেলার থেকে শুরু হয়েছে এই শিবের বরযাত্রী। দেখতে পাচ্ছেন কাতারে কাতারে মানুষ এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। শুধু এই শিবের বরযাত্রী উপলক্ষে শুধু বাজনা চলছে, লোকজন যাচ্ছে তা নয়, কত আনন্দ করে তারা সেজেছে, সাথে কত কিছু সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন ভাবে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের ট্যাবলোগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। প্রতিবারই এই ধরনের অনেক ধরনের ট্যাবলো সাজানো হয় বিভিন্ন সাংস্কৃতিক এবং বর্তমান যে সমস্ত ঘটনা ঘটে এবং সেই সমস্ত সাম্প্রতিক ঘটনাগুলোকে কেন্দ্র করেই এই ট্যাবলোগুলোকে সাজানো হয়। এবারেও সেই ধরনের অনেক ট্যাবলো আমরা দেখতে পাচ্ছি। কখনো দেখতে পাচ্ছি কলকাতা বইমেলার রয়েছে, কখনো কোনো স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তারদের দেখাচ্ছে, কখনো শিব পার্বতীর রূপে কাউকে সাজানো হয়েছে বিভিন্ন রকমভাবে। এরকম বিভিন্নটা তার সাথে বিভিন্ন বাজনা সহ যাচ্ছে, কেউ নাচতে নাচতে যাচ্ছে, কেউ সঙ্গে যাচ্ছে। খুব ভালো লাগে, এত সুন্দর একটা মজাদার এবং বর্ণাঢ্য শোভাযাত্রা চাকদা শহরে তো বটেই, নদিয়ায় খুব কম দেখা যায়। পশ্চিমবঙ্গের যতগুলো প্রাচীন মেলা এবং ঐতিহ্য রয়েছে তার মধ্যে অন্যতম হলো এই মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে মেলা। এই গণেশ জননী মেলা চাকদাহে আনুমানিক 400 বছর আছে বা তার থেকেও আরও বেশি পুরনো হতে পারে, যদিও সেই পুরো দিনক্ষণ জানা যায়নি। তবুও আপাতত একটা দিনক্ষণ ঠিক করে এবছর তারা 367 বছরের এই পুজো আয়োজন করছে বলে জানা গেছে ক্লাবের পক্ষ থেকে। কিন্তু যারা অনেক বয়স্ক বা তাদের থেকে জানা যায় এই মেলা 400 বছরেরও বেশি পুরনো। যদিও এই বরযাত্রী এবং শোভাযাত্রা দিন দিন অনেক আধুনিকতর ছায়ায় প্রতিফলিত হয়ে বিভিন্নভাবে হয়েছে এবং ভালো লাগে, একটা আনন্দ। মানে এরকমভাবে সবাই বিভিন্ন জায়গা থেকে আসে হাজারে, কেউ এখন দেখতে পাচ্ছেন কেউ ছবি তুলছে, কেউ সেলফি তুলছে, সাথে সাথে নাচতে নাচতে যাচ্ছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে চাকদা একেবারেই বাজারে, যেখানটায় চাকদা বাজার মেন যে বাজার, সেইখান দিয়ে পাশ হচ্ছে এই বর্ণাঢ্য শোভাযাত্রা। এবং যারা ওখানে যে সমস্ত দোকানদার বা ওখানে রয়েছে রাস্তায়, তারা দেখতে পাচ্ছে কত ভালো লাগছে। তারাও হয়তো অনেকে এই দেখে এই মেলাতেও প্রচুর ভিড় করে। মেলা দীর্ঘ এই এতদিন ধরে চলছে, এত বছর ধরে চলছে, 4 শতকের পুরনো এই মেলার এবং তার এই বর্ণাঢ্য শোভাযাত্রা
দেখে স্তম্ভিত হয়ে যায় সারা রাজ্যের মানুষ। আমরা শিবের এই সুন্দর রূপ, সেই রূপ আমরা দেখতে পাচ্ছি, যাকে আমরা সৌন্দর্যতা শুধুমাত্র ওপর থেকে বোঝা যায় না, তার দিব্য সেই ধ্যান জ্ঞান করে সেই সৌন্দর্য উপলব্ধি পার্বতীও বুঝেছিলেন সেই সৌন্দর্যতা। তবেই তিনি অনেক তপস্যার পরে এমন শিবকে তার স্বামী হিসাবে পেয়েছিলেন। শিবও তেমনি অনেক তপস্যা করে পার্বতীকে পেয়েছিলেন।
যেভাবে আমরা সামাজিকভাবে কোনো কোনো আত্মীয়র বিয়ে, কোনো বন্ধু বান্ধবের বিয়ে, সবার বিয়েতে যেভাবে আনন্দ করি, আত্মহারা আনন্দ, ঠিক শিবের বরযাত্রী নিয়েও সেইভাবেই সবার মধ্যে উন্মাদনা এবং আনন্দে তারা নাচছে, ছুটে চলেছে। কি ভালোই লাগছে এবং প্রতিটা মুহূর্ত এত সুন্দর করে এই বর্ণাঢ্য শোভাযাত্রা ফুটে উঠেছে। প্রতি বছরই এই বর্ণাঢ্য শোভাযাত্রায় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রচুর জন আসে এবং অপেক্ষা করেন এই দিনটার জন্য। আজকে সেই শুভযাত্রার এই বর্ণাঢ্য দিন দেখতে পাচ্ছেন কি উন্মাদনার সাথে শিবের বরযাত্রী উপলক্ষে তারা মেতে উঠেছে। অ্যাকচুয়ালি শিবের বরযাত্রী বলতে আমরা যেটা জন্য মেতে উঠেছি ঠিক সেটা নয়, আসলে এটা একটা উন্মাদনা, একটা তপস্যা, এটা একটা আশীর্বাদের মতো যে এখানে যারা এই বরযাত্রীতে অংশ নেন বা যারা যেতে সৌভাগ্য বলে মনে করেন, তাদের কাছে একটাই ধারণা যে তারা এই শিবের বরযাত্রীর সাথে শিবের একটা আশীর্বাদ পাবে, তাদের এই বছরটা ভালো যাবে, তাদের জীবনে অনেক শান্তি হবে, সেটাও একটা উপরি পাওনা বলে মনে করে থাকে, যার ফলে এই উন্মাদনা অনেক বেশি থাকে এই শিবের বরযাত্রী এই বর্ণাঢ্য শোভাযাত্রায়। আমরা যেতে যেতে শিবের বরযাত্রীর একেবারে শেষ পর্যায়ে কাছে চলে এসে আর কিছুটা গেলেই আবার আমরা যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম সেই গণেশ জননী মেলার কাছে পৌঁছে যাব এবং এরপরই শিবের বরযাত্রীর যাত্রা শেষ হয়ে যাবে এবং পার্বতীর সাথে মালা বদলের পর্ব এবং পুজো হবে। এটাই আমরা প্রতি বছরের রীতিনীতি মেনে অনুযায়ী হয়ে থাকি। আজ থেকে প্রায় 4 শতক ধরে এই রীতিনীতি মেনেই আমাদের এই গণেশ জননী মেলা হয়ে থাকে এবং শিবের বরযাত্রী বর্ণাঢ্য শোভাযাত্রা পালন হয়ে থাকে। সবাইকে ধন্যবাদ। সবাই দেখতে পাচ্ছেন এই সুন্দর মুহূর্ত। যদিও বছরে সুযোগ না থাকে, প্রতি বছরেই মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে এই মাঘী পূর্ণিমার মেলা এবং শিবের বরযাত্রীর এই সূচনা হয়ে থাকে। ধন্যবাদ সকলকে। সবাই দেখুন, সম্ভব হলে আবার আসবেন, পরের বার আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। নমস্কার।